হরে কৃষ্ণ। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের বর্ণনায় হাসপাতালের অতিশয় প্রযত্ন বিভাগ এবং জেলখানার তথ্য। চোখ খুলে আমি তাদেরকে দেখতে পাইনি। আমি দেখতে পেলাম আমার চারপাশে আবছা সব লোকগুলো নিচে আমার দিকে চেয়ে আছে। আমার প্রথম অদম্য প্রচেষ্টা ছিল দম নেওয়া। আমি শ্বাস নিতে চেষ্টা করছিলাম, কিন্তু শরীরটা যেন উপযুক্ত সাড়া দিচ্ছিল না। মনে হলো আমি যেন সদ্যজাত একটি অসহায় শিশু। বুঝতে আমার অনেক সময় লেগেছিল যে আমার হয়ে একটি মেশিন আমার গলার মধ্যে প্রবিষ্ট নলের, যা ফুসফুস পর্যন্ত বিস্তৃত ছিল, সাহায্যে আমার শ্বাস প্রশ্বাসের কাজ চালিয়ে যাচ্ছিল। অবশেষে আমি শান্ত হলে পরে ডাক্তারকে ডাকে সাড়া দিয়েছিলাম। আমি একজনকে বলতে শুনলাম, এটা ভোজের ন্যায় তৃপ্তিদায়ক একটা ঘটনা। কখন আমার জ্ঞান ফিরবে এর জন্য ওরা ব্যাকুলভাবে অপেক্ষা করছিল। কখন আমার জ্ঞান ফিরবে সেটা যেন উৎসবের অপেক্ষায় থাকার মতো মনে হচ্ছিল। আমার মাথা ফুলে গিয়েছিল এবং তা ব্যান্ডেজ করে রাখা হয়েছিল। শরীরের সকল স্থানে ইসিজি সেকশন কাপ লাগানো হয়েছিল। এগুলি হৃদয়ের ক্রিয়ার প্রতিফলন দেখাচ্ছে। বাহুর শিরাতে সংযোজিত রয়েছে অ্যান্টিবায়োটিক ও গ্লুকোজ জাতীয় ঔষধ সরবরাহের নল। আমার নাসিকা এবং শরীরের অন্যান্য স্থান থেকে ব্যবহৃত ও বেরিয়ে আসা প্লাস্টিক নলের অংশ দৃশ্যমান ছিল। আমি মাথাটা মোটেই নাড়াতে পারছিলাম না, অন্য কোনো প্রত্যঙ্গও নাড়াতে পারছিলাম না। আমি ছিলাম হাসপাতালের অতিশয় প্রযত্ন বিভাগে। সেখানে কোনো ভক্তসঙ্গ ছিল না, প্রভুপাদের কীর্তনের টেপ ছিল না এবং আধ্যাত্মিক ছবি সকলও ছিল না। কেবলমাত্র অর্ধযোগ্যতা সম্পন্ন সেবিকাগণ এবং আভ্যন্তরীণ চিকিৎসকবৃন্দ ছিল। আমি ভাবতে লাগলাম, ভক্ত সান্নিধ্য ছাড়া এবং হরিনামবিহীন মৃত্যুবরণ কেমন যেন নারকীয় মনে হচ্ছিল। দ্বিতীয় দিন হঠাৎ দেখতে পেলাম একজন পুলিশের লোক এসে আমাকে বিহুয়েগা ফার্মের প্রেসিডেন্টের পরিচয়পত্র দেখিয়ে জিজ্ঞাসা করল তাকে আসতে দেবে কিনা। পরিচিতি ব্যক্তি ফর্মে ছাড়পত্র না দিলে কেউ আমাকে দেখতে আসতে পারত না। হাত নেড়ে আমি সম্মতি দিলাম যে ঠিক আছে। আমি আমার মাথা ও গলা নাড়াতে পারছিলাম না। প্রথমে ভক্তটিকে দেখেই আমি অত্যন্ত খুশি হয়েছিলাম। জেলখানার তথ্যে তিনি বলছেন, ইসকনের বিহুয়েগা ফার্মের প্রেসিডেন্ট শ্রী জয়দেব দাস আমাকে দেখতে এসেছিলেন। তিনি আমাকে জানালেন যে সেখানে 24 ঘন্টা ব্যাপী আমাকে পাহারা দেবার জন্য পুলিশ গার্ড নিযুক্ত করা হয়েছে। ছাড়পত্র না দিলে কেহই আমাকে পরিদর্শন করতে আসতে পারত না। তিনি আমাকে এও জানালেন, সমস্ত দৈনিক, স্থানীয় ও আন্তর্জাতিক পত্রিকায় এই ঘটনা উঠেছে। কথা বলতে অপারগ হওয়াতে যোগসূত্রের একমাত্র অবলম্বন হলো আমার অসম্পূর্ণ স্পেনীয় ভাষায় লেখা। এক প্রশ্নের জবাবে আমাকে জানানো হয় যে স্থানীয় মন্দির তখনও পর্যন্ত সংবাদপত্রে প্রকাশার্থ কোনো তথ্য পরিবেশন করেনি। ওরা মনে করেছিল যে ঘটনাটি স্বাভাবিকভাবেই লোকের মনের আড়ালে চলে যাবে এবং সকলে তা ভুলে যাবে। আমি তাকে অনুরোধ করেছিলাম যে স্থানীয়ভাবে ওরা যা করছে সেটা ওদের দায়িত্ব। যদিও আমি মনে করি ভুল সংশোধন করে প্রকৃত ঘটনা প্রকাশ করে দেয়া তাদের উচিত। অন্ততপক্ষে প্রকৃত ঘটনাটি কিভাবে ঘটেছিল তার ব্যাখ্যা আন্তর্জাতিকভাবে তাদের প্রকাশ করা উচিত। আমার যথেষ্ট বিরক্তির কারণ হয়েছিল যখন শুনলাম এক মিথ্যা সংবাদ প্রচার হয়েছে যে একজন ইসকন ভক্ত আমাকে আক্রমণ করেছে। মন্দির অধ্যক্ষ সত্যায়িত করেন যে সান্টিয়াগো ইসকনের কোনো শিষ্য ছিল না। সে ছিল কেবলমাত্র একজন আকস্মিক মন্দির দর্শনার্থী এবং সাম্প্রতিককালে সে আমাদের খামারে একটি কর্মধারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিল। আমি অন্য সব খবর জানতে চাইলাম। তিনি বললেন, কেবলমাত্র আক্রমণকারী নয়, বিমানবন্দরে উপস্থিত সকল ভক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
বিমানবন্দরে সান্টিয়াগো যখন দৌড়ে পালাচ্ছিল তখন আর দুজন ভক্ত তার পিছু ধাওয়া করে। তখন সান্টিয়াগো যদুদাসের প্রতি তার ছুরিটি নিক্ষেপ করে। যদুদাস সেটি কুড়িয়ে নিয়ে পিছু ছুটতে থাকে। তখন সান্টিয়াগো তার পাজামার ভেতর থেকে আরেকটি ছুরি বের করে তাও ছুঁড়ে মারে। ফরাসি ফক সদস্যটি সেটি কুড়িয়ে নিয়ে পিছু দৌড়াতে থাকে। সান্টিয়াগো তখন তৃতীয় ছুরিটি বের করে এবং নিজের ত্বকের উপর কয়েকটা ক্ষত সৃষ্টি করে দৌড়ে পুলিশের নিকট যায় এবং ভক্তদের বিরুদ্ধে অভিযোগ করে যে ওরা তাকে আক্রমণ করছে এবং হত্যা করার চেষ্টা করছে। পুলিশ দেখল দুজন হরেকৃষ্ণ ভক্তের হাতে ছুরি এবং সান্টিয়াগোর হাতেও ছুরি। তখন তারা প্রত্যেককেই গ্রেপ্তার করে। জেলখানায় কৃষ্ণ ভক্তরা এক কুঠরিতে এবং সান্টিয়াগো পাশের কুঠরিতে ছিল। সে দক্ষিণ আমেরিকার বিপ্লবী সঙ্গীত এবং আনন্দের সঙ্গীত গাইতে আরম্ভ করল। যে খুব খুশি ছিল এই ভেবে সে একজন হরে কৃষ্ণ স্বামী হত্যা করেছে। সে ভক্তদেরকে বলছিল যে এটা এমন কোনো ব্যাপার নয়, এই হত্যার জন্য না হয় 10 বছর জেল খাটবে। আরও বলেছিল যে তার একটা ছুরির ইস্কনের মধ্যে ভিন্ন ভিন্ন লক্ষ্য রয়েছে, অর্থাৎ জেল থেকে ছাড়া পেলেই তা দিয়ে নেতৃস্থানীয় আরও একজনকে হত্যা করার কথা মনে আছে। তখনও পর্যন্ত সে জিবিসি এবং গুরুদের সম্বন্ধে অনেক কিছুই জানে না। সে কেবল স্বামীদের সম্বন্ধে জেনেছে। তার প্রদত্ত একটি বিবৃতি স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সেখানে সে বলেছে যে হরে কৃষ্ণ স্বামীরা নিষ্কলুষ জনগণের মনের ওপর প্রভাব ফেলে তাদেরকে নিয়ন্ত্রণ করে এবং ভিক্ষা করার জন্য তাদেরকে রাস্তায় পাঠায়। এই কারণে সে তাদেরকে হত্যা করছে। সে যাই হোক, যখন পুলিশ তাকে জানালো যে আমি মরিনি এবং সম্ভবত বেঁচে যাব, তখন সে গালাগাল দিতে লাগলো। সে সম্পূর্ণ ব্যর্থতা উপলব্ধি করলো এবং বলতে লাগলো, এখন আমি জেলে আটকা পড়ে গেলাম, স্বামী হত্যা করার উদ্দেশ্য আমার আর সিদ্ধ হবে না। মন্দির অধ্যক্ষ জানালেন যে পূর্ববর্তী সপ্তাহে সান্টিয়াগো ব্রাজিলের এক স্বামীর গাড়ি চালাবার অভিপ্রায় ব্যক্ত করলে তিনি তা প্রত্যাখ্যান করেন। সান্টিয়াগো তখন ফ্রান্সের এক মন্দির পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করে। মন্দিরাধ্যক্ষ এই কথাও জানালেন যে এই ঘটনার ঠিক একদিন পূর্বে সান্টিয়াগো তার নিকট গিয়ে আমাকে ওর বড় গাড়িতে করে বার্সেলোনা পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। মন্দির অধ্যক্ষ প্রস্তাব প্রত্যাখ্যান করেন এই ভেবে যে অভ্যাগত ব্যক্তি আমার জন্য গাড়ি চালিয়ে নিয়ে যাবে, এটা অযৌক্তিক। অন্যথায় সে যাত্রাপথের কোনো নির্জন স্থানে তার অসৎ উদ্দেশ্যটি হাসিল করত। মন্দির অধ্যক্ষ আমাকে জানিয়ে দিলেন যে যদিও সান্টিয়াগো সবসময়ই বিচিত্র প্রশ্ন করত, যেহেতু সে কঠোর পরিশ্রমী ছিল, ওরা মনে করত সে ছিল ভক্ত হওয়ার জন্য একজন যোগ্য প্রার্থী। পরে অন্য ভক্তরা আমাকে বলেছিল যে জন্মাষ্টমী উৎসবের সময় সান্টিয়াগো হঠাৎ করে ভগবান কৃষ্ণকে উৎসর্গ করার জন্য একটি পাত্রস্থিত গোলাপগুচ্ছ নিয়ে হাজির হয়। গোলাপগুচ্ছের চারপাশে খুব শানিত 7টি ছুরির অগ্রভাগ পাত্রটিতে পুঁতে রাখা হয়েছিল। সান্টিয়াগো গোলাপ এবং ছুরি কৃষ্ণকে নিবেদন করে নৃত্য করছিল। যদিও অনেক ভক্ত এটাকে অদ্ভুত মনে করেছিল, যেভাবেই হোক তা উপেক্ষিত হয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পূর্বেও সান্টিয়াগো মন্দিরের এক মাতাজিকে বলেছিল ক্রুদ্ধ হয়ে কিভাবে তার ভাইয়ের ঘরের জিনিসপত্র কেটে টুকরো করে ফেলেছিল, কিন্তু এখন সে এসেছে কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে নিজেকে শুধরে নিতে। এটাও লোকচক্ষুর আড়ালে চলে যায়। পুলিশ জানায় যে সান্টিয়াগোর মনস্তাত্ত্বিক সমস্যার দীর্ঘ ইতিহাস রয়েছে। সে 2 বছর পাগলাগারোতে ছিল এবং 14 বছর বয়স থেকে সে মানসিক ব্যাধি চিকিৎসকের পরামর্শে আছে। সান্টিয়াগোর অপরাধে অভিযুক্ত হওয়া থেকে রক্ষা পাওয়ার একটি সুন্দর ওজর ছিল এই ক্ষিপ্ততা। তথাপি সান্টিয়াগো একজন অতি চতুর এবং যুক্তিবাদী ব্যক্তি ছিল। পুলিশ জানায় যে আমি যেদিন ফার্মে আসি সেদিনই সে এই ছুরিগুলো খরিদ করেছিল।
এর মধ্যে একটি ছিল মাংস, হাড় ইত্যাদি দুফালা করে কাটবার অস্ত্র, যার দুই ধারই বেশ শানিত ছিল। এই অস্ত্রটি কেবল আক্রমণাত্মক কাজে ব্যবহারের জন্যই তৈরি হয়। সংবাদ সংস্থার কাছে সান্টিয়াগো যা বলেছিল তা ছিল ঠিক অক্ষরে অক্ষরে ধর্মবিরোধী ধ্বনিমুখর। উদ্বিগ্ন হওয়ার উপযুক্ত কারণ রয়েছে যে এই পাগলামির পেছনে কে ছিল, যে নাকি স্বামীদেরকে খুঁজে বের করে হত্যা করার জন্য তাকে প্রভাবিত করেছিল। হরে কৃষ্ণ।